Времени не будет, Энзо. ইসরায়েলের পতনের ঘণ্টা বেজে গেছে। যে গোলান মালভূমিকে তারা নিজেদের সুরক্ষিত দুর্গ মনে করত, সেই দুর্গের দোরগোড়াতেই আজ একসাথে টহল দিচ্ছে তুরস্কের ভয়ঙ্কর বায়ারাক্তার ড্রোন এবং রাশিয়ার অপ্রতিরোধ্য T-90 ট্যাঙ্ক। পর্দার আড়ালে সম্পন্ন হয়েছে এরদোয়ানের সেই ভয়ঙ্কর প্ল্যান। তিনি পুতিনকে দিয়ে রুশ সাজোয়া বাহিনী এবং স্টেপসনাজ ইউনিটগুলোকে ফিরিয়ে এনেছেন ইসরায়েলের সেই সব গুরুত্বপূর্ণ পিলারের কাছে, যেখান থেকে তেল আবিবের প্রতিটি নিঃশ্বাস পর্যন্ত নজরদারি করা সম্ভব। ইসরায়েল আজ ভয়ে পাথর, কারণ তারা জানে এটি কোনো শান্তি মিশন নয়, এটি এরদোয়ানের পক্ষ থেকে ইসরায়েলকে ঘিরে ফেলার এবং চূড়ান্ত হামলার প্রস্তুতি। এরদোয়ানের এই ধুরন্ধর প্ল্যান কি সফল হল? পুতিন কেন এরদোয়ানের এই ভয়ঙ্কর খেলায় যোগ দিলেন? ইসরায়েল কেন এই মৃত্যু ফাঁদে পা দিল? তবে কি শুরু হতে চলেছে গোলান দখলের চূড়ান্ত যুদ্ধ? এই সব প্রশ্নের উত্তর জানতে আমাদের ডুব দিতে হবে 21 শতকের সবচেয়ে জটিল এবং কুটিল ভূরাজনৈতিক দাবার ছকের গভীরে, যেখানে তুরস্কের সুলতান এবং রাশিয়ার জার একজোট হয়ে মধ্যপ্রাচ্যের মানচিত্র নতুন করে আকার খেলা শুরু করেছেন। 2024 সালের ডিসেম্বরে সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর ইসরায়েল এবং আমেরিকা ভেবেছিল মধ্যপ্রাচ্যে তাদের জন্য এক নতুন সোনালী অধ্যায়ের সূচনা হল। তারা ভেবেছিল সিরিয়া এবং ইরানের প্রভাব মুছে যাবে এবং রাশিয়ার ভূমিকাও সীমিত হয়ে পড়বে। এই সুযোগে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস মানে IDF গোলান মালভূমিতে তাদের দখলদারিত্বকে আরও প্রসারিত করার কাজ শুরু করে। তারা সিরিয়ার ভেতরে অবস্থিত পুরনো রাশিয়ান পর্যবেক্ষণ পোস্টগুলো এক এক করে দখল করে নেয় এবং সেখানে নিজেদের ঘাঁটি স্থাপন করে। কিন্তু তারা এরদোয়ানের ধুরন্ধর মস্তিষ্কের গভীরতা বুঝতে এক বিরাট ভুল করেছিল। এরদোয়ান, যিনি সিরিয়ার নতুন HTS নেতৃত্বাধীন সরকারের প্রধান নিয়ন্ত্রক, তিনি এই পরিস্থিতিকে নিজের সবচেয়ে বড় সুযোগ হিসেবে ব্যবহার করেন। তিনি জানতেন যদি শুধু তুরস্ক বা তার সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি গোলানে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয়, তবে আমেরিকা এবং ইসরায়েল আন্তর্জাতিক সমর্থন নিয়ে তাদের উপর হামলা চালাবে। তাই তিনি এমন এক চাল দিলেন যা মোসাদ এবং পেন্টাগনের সমস্ত হিসাব নিকাশ ওলট পালট করে দিয়েছে। আল মনিটরের এক ফাঁসোয়া রিপোর্ট অনুযায়ী আঙ্কারায় প্রেসিডেন্ট এরদোয়ান এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যে এক গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে এরদোয়ান পুতিনের জন্য এক অবিশ্বাস্য প্রস্তাব দেন। তিনি সিরিয়ার নতুন সরকারকে দিয়ে রাশিয়াকে আনুষ্ঠানিকভাবে গোলানে তাদের পুরনো ঘাঁটিগুলোতে ফিরে আসার জন্য আমন্ত্রণ জানানোর ব্যবস্থা করেন। এর মাধ্যমে তিনি ইসরায়েলের বিরুদ্ধে তার নিজের প্রক্সি বাহিনীকে একটি দুর্ভেদ্য রুশ ঢাল দিয়ে সুরক্ষিত করার এক মাস্টার প্ল্যান তৈরি করেন। কিন্তু পুতিন কেন এরদোয়ানের এই ঝুঁকিপূর্ণ খেলায় যোগ দিলেন? উত্তরটি লুকিয়ে আছে রাশিয়া এবং তুরস্কের মধ্যকার এক নতুন অপ্রকাশিত গ্র্যান্ড বার্গেইন বা মহাচুক্তির মধ্যে। দ্য ইকোনমিস্টের এক অনুসন্ধানী প্রতিবেদন অনুযায়ী আঙ্কারা এবং মস্কোর মধ্যে এক গোপন সমঝোতা হয়েছে। চুক্তি অনুযায়ী তুরস্ক ইউক্রেনকে ড্রোন সরবরাহ সীমিত করবে এবং কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে আরও সক্রিয় ভূমিকা পালন করবে। এছাড়াও তারা ইউরোপে রাশিয়ার অর্থনৈতিক স্বার্থ দেখবে। বিনিময়ে রাশিয়া সিরিয়ায় তুরস্কের সমস্ত সামরিক পদক্ষেপকে পূর্ণ সমর্থন জানাবে। তারা সিরিয়ার নতুন সরকারকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে সাহায্য করবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে গোলান মালভূমিতে তুরস্কের প্রক্সি বাহিনীর সাথে যৌথভাবে নিরাপত্তা রক্ষার দায়িত্ব নেবে, যা কার্যত ইসরায়েলের বিরুদ্ধে একটি দ্বিতীয় ফ্রন্ট খোলার শামিল। পুতিনের জন্য এই চুক্তিটি ছিল এক কথায় উইন উইন সিচুয়েশন। তিনি আসাদের পতনের পর সিরিয়ায় যে প্রভাব হারিয়েছিলেন তা তিনি এরদোয়ানের হাত ধরেই পুনরুদ্ধার করছেন। তিনি এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চলে ফিরে এসেছেন, যেখানে তিনি ইসরায়েল এবং আমেরিকা উভয়কে চাপে রাখতে পারবেন। নভেম্বর 17 তারিখ বিশ্ব যখন অন্যদিকে ব্যস্ত, তখন সিরিয়ার দারা প্রদেশ থেকে 15 থেকে 30টি রাশিয়ান সাজোয়া যানের এক বিশাল কনভয় গোলান মালভূমির দিকে এগোতে শুরু করে। এই যৌথ ডেলিগেশনে ছিল রাশিয়ান মিলিটারি পুলিশ এবং সিরিয়ার নতুন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তারা এক এক করে সেই সব গুরুত্বপূর্ণ এবং কৌশলগত পয়েন্টে পৌঁছাতে শুরু করে, যেগুলো থেকে ইসরায়েলের গভীর নজরদারি চালানো সম্ভব। তথ্য অনুযায়ী তাদের কনভয় যে স্থানগুলোতে থামে বা পরিদর্শন করে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি হল আল হিরান। এটি গোলানের অন্যতম উঁচু এবং কৌশলগত গুরুত্বপূর্ণ এক পাহাড়। এখান থেকে ইসরায়েলের গোলান মালভূমির একটি বিশাল অংশ এবং জর্ডানের সীমান্ত পর্যন্ত স্পষ্ট দেখা যায়। এখানে একটি পর্যবেক্ষণ পোস্ট স্থাপন করার অর্থ হল ইসরায়েলি সেনাবাহিনীর প্রতিটি গতিবিধির উপর 24 ঘণ্টা নজর রাখা। আল নাসিরিয়া, এটি ছিল রাশিয়ার পুরনো একটি বেস। এটিকে পুনরায় সক্রিয় করার অর্থ হল রাশিয়া এখানে স্থায়ীভাবে তাদের সৈন্য এবং সরঞ্জাম মোতায়েন করতে চলেছে। সাইদা আল হানুত, এই স্থানটি ডিমিলিটারাইজড বা বাফার জোনের এতটাই কাছে যে এখান থেকে বাইনোকুলার দিয়ে ইসরায়েলি বসতিগুলো দেখা যায়
এখানে রুশ সেনার উপস্থিতি ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মনে এক স্থায়ী ভয়ের জন্ম দিয়েছে। এছাড়াও বীর আজম, বারিকা, রুয়াইহিনা এবং আল কাহতানিয়ার মতো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে রুশ সেনাদের উপস্থিতি প্রমাণ করে তারা কোনো সীমিত অভিযানে আসেনি, তারা এসেছে স্থায়ীভাবে থাকার জন্য এবং এ অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য। ইসরায়েল এ ঘটনায় যে কতটা আতঙ্কিত তা তাদের দ্বিচারিতামূলক প্রতিক্রিয়াতেই স্পষ্ট। প্রকাশ্যে তারা এ প্রত্যাবর্তনকে স্বাগত জানানোর নাটক করছে। তারা বলছে রাশিয়ার উপস্থিতি তুরস্ক সমর্থিত জিহাদিদের প্রভাব কমাবে, কিন্তু এটি তাদের চরম ভয় এবং অসহায়ত্বেরই প্রমাণ। Bütün gayretlerini göstermektedir. Ancak tabii bütün bunların yanında আমরা জানতাম এরদোয়ান খেলছেন, কিন্তু তিনি যে পুতিনকে তার গুটি হিসেবে ব্যবহার করে আমাদের দোরগোড়ায় নিয়ে আসবেন তা ছিল আমাদের কল্পনার বাইরে। আমরা এখন এমন এক ফাঁদে আটকা পড়েছি যেখানে রুশ সেনাদের উপর হামলা চালানো মানে তৃতীয় বিশ্বযুদ্ধকে আমন্ত্রণ জানানো। আমরা পুরোপুরি পঙ্গু হয়ে গেছি। তাদের এই ভয় আরও প্রকট হয়ে ওঠে যখন 19শে নভেম্বর প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজে তার প্রতিরক্ষা মন্ত্রী এবং সেনাপ্রধানকে সাথে নিয়ে গোলানে আইডিএফ পোস্ট পরিদর্শনে যান। এটি ছিল রাশিয়ার প্রতি একটি দুর্বল শক্তি প্রদর্শনের চেষ্টা, যা সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সার্বভৌমত্বের লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানায়। এই পুরো নাটকের সবচেয়ে বড় পরাজিত শক্তি হল আমেরিকা। মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব যে কতটা কমে গেছে তা এই একটি ঘটনাতেই স্পষ্ট। তাদের সবচেয়ে বড় এবং প্রিয় মিত্র ইসরায়েল আজ তার অস্তিত্বের সংকটে, কিন্তু ওয়াশিংটন অসহায় দর্শকের ভূমিকা পালন করা ছাড়া আর কিছুই করতে পারছে না। তারা তুরস্কের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না, কারণ তুরস্ক একটি গুরুত্বপূর্ণ ন্যাটো সদস্য এবং ইউক্রেন যুদ্ধে তাদের প্রয়োজন। তারা রাশিয়ার বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নিতে পারছে না, কারণ রাশিয়া একটি পারমাণবিক পরাশক্তি এবং তারা সিরিয়ার বৈধ সরকারের আমন্ত্রণেই সেখানে গেছে। এই ঘটনা প্রমাণ করে আমেরিকা আর বিশ্বের একমাত্র পুলিশম্যান নয়। বিশ্ব এখন বহুমেরুর দিকে এগোচ্ছে, যেখানে রাশিয়া, চীন এবং তুরস্কের মতো দেশগুলো তাদের নিজস্ব প্রভাব বলয় তৈরি করছে এবং আমেরিকার একাধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। ইসরায়েল ভেবেছিল তারা তুরস্ককে ঠেকাতে রাশিয়াকে ব্যবহার করছে, কিন্তু বাস্তবে এরদোয়ান রাশিয়াকে ব্যবহার করে ইসরায়েলকেই একটি খাঁচায় বন্দী করে ফেলেছেন। তিনি এমন এক পরিস্থিতি তৈরি করেছেন যেখানে তার প্রক্সি বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত হামলার জন্য প্রস্তুত হতে পারবে, আর তাদের পাহারা দেবে খোদ রাশিয়ার সেনাবাহিনী। গোলানের আকাশে এখন উড়ছে তুরস্কের বায়রাক্তার ড্রোন, আর মাটিতে সেই ড্রোনকে সুরক্ষা দিচ্ছে রাশিয়ার T-90 ট্যাঙ্ক। নেতানিয়াহুর দম্ভ এবং অহংকার আজ তাকে এমন এক মৃত্যু ফাঁদে এনে দাঁড় করিয়েছে যেখান থেকে পতনের শব্দ ছাড়া আর কিছুই শোনার বাকি নেই। মধ্যপ্রাচ্যের আকাশে এখন এক নতুন সূর্য উঠছে, যার আলো তেহরান, আঙ্কারা এবং মস্কো থেকে বিচ্ছুরিত হচ্ছে। এরদোয়ান প্রমাণ করে দিলেন তিনি এই খেলার আসল সুলতান, যার ধুরন্ধর কৌশলের সামনে নেতানিয়াহু এবং তার পশ্চিমা প্রভুরা নিতান্তই শিশু।